আপনারা বাইরে যাওয়ার আগে নিজেরা যথেষ্ট প্রস্তুতি নেবেন। আপনাদের কি কোনো ঠকবাজ পাঠাচ্ছে, প্রতারক পাঠাচ্ছে, এটা একটু ভালো করে খোঁজ খবর নেবেন। এবার আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছেন, আপনারা প্রবাস থেকে ফিরে এসেছেন, আবার যাওয়ার চেষ্টা করছেন, হয়তো আপনাদের আত্মীয় স্বজন যাবে, বন্ধু বান্ধব যাবে। কয়েকটা কথা আপনাদেরকে বলি, অন্যভাবে নিয়েন না। আপনারা বাইরে যাওয়ার আগে নিজেরা যথেষ্ট প্রস্তুতি নেবেন। আপনাদের কি কোনো ঠকবাজ পাঠাচ্ছে, প্রতারক পাঠাচ্ছে, এটা একটু ভালো করে খোঁজ খবর নেবেন। এত ইয়ে হয়ে যান না, একদম এত ডেসপারেট হয়ে যায় না যে কোনো খোঁজ খবর নিলাম না, বিদেশে পা দেওয়া মাত্র একটা বেহেশত পাবেন না, মোটেও না, প্রশ্নই আসে না। এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সমস্ত শ্রমিকদের জীবনযাত্রা দেখেছি। আমি আপনাদের আগে বলেছি, আবারও বলি, সৌদি আরবে এমন অবস্থাও দেখেছি বাংলাদেশের সবচেয়ে খারাপ পরিস্থিতিও মানুষজনের চেয়ে ভালো থাকে। এত খারাপ জীবন, 8 লক্ষ 9 লক্ষ টাকা খরচ করে যাওয়ার পরে। আপনারা জানেন আমি মিথ্যা কথা বলছি না। কাজে ভালো মতো খোঁজ খবর নিয়ে যান, এত ডেসপারেট হয়ে যায় না। আপনার যদি 10 লক্ষ টাকা থাকে বিদেশে যাওয়ার মতো, 10 লক্ষ টাকা দিয়ে বহু বিজনেস বাংলাদেশে করা যায়। আমার ড্রাইভার, এই 7-8 বছর যাওয়া আমার ড্রাইভার, সে বলছে সে আর চাকরি করবে না, বিয়ে করেছে বলে চাকরি করবে না। আমি কেন? বলে বিজনেস করব। আপনার তোমার কত টাকা আছে বিজনেস করবা? বলে আমার 15,000 টাকা আছে। 15,000 টাকা বিজনেস হবে? বলে অবশ্যই হবে স্যার, আমি খালি ঠেলে নেওয়ার একটা জিনিস বানাবো, বাসার মধ্যে খাবার বানাবো, আমার কত টাকা লাভ হবে? বলে ডেইলি 1,000 টাকা। আমি বলি তুমি শিওর? বলে স্যার আমি তো করোনার আগে করতাম ব্যবসা। আমি আপনাদের সত্যিকার ঘটনা বলছি। এই দেশে 18 কোটি মানুষ, কত কনজিউমার, ছোট্ট একটা দোকান দিয়ে বসলে কত লাভ হয়। আমি আপনাদের নিরুৎসাহিত করছি না, কিন্তু ডেসপারেট হয়ে যায় না। অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে ঝাঁপ মেরে দিলেন 10 লাখ 15 লাখ টাকা খরচ করে। প্লিজ ডোন্ট ডু ইট। 10 লাখ 15 লাখ টাকা থাকলে আপনি এত অসহায় না, একটু বুদ্ধি করেন, দেশে ছোট একটা ব্যবসা করেন। সেকেন্ড কথা হচ্ছে, যারা বাইরে যাচ্ছেন আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যারা আমাদের প্রবাসী শ্রমিক ভাই বোনরা আছেন, তাদের মধ্যে 99% ভালো মানুষ, ঠিক মতো কাজ করেন। বাকি 1% সেখানে অনেক ধরনের ঘটনার জন্ম দেয়, যেটার জন্য 99%-এর অনেক কষ্ট হয়, এবং ওই দেশগুলোতে লোক পাঠাতে আমাদের আরো কষ্ট হয়। আমি আর লুৎফে ভাই যখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করছিলাম যে সব দেশের জন্য হচ্ছে মাল্টিপল ভিসা, আমাদের জন্য কেন ওয়ান ওয়ে, একটা একক ভিসা কেন, মাল্টিপল ভিসা না কেন? পরে ওনাদের অফিসিয়ালদের সাথে আমরা কথা বলে জানলাম যে যখন আপনার আগে ওই যে ম্যানুয়াল ভিসা টাইপের ছিল, পাসপোর্ট ছিল না আগে, তো পাসপোর্ট সব গলা কাটা পাসপোর্ট করে বাংলাদেশের মানুষজন মালয়েশিয়াতে চলে যেত। এটা এত বেশি ছিল, অন্য কোন দেশকে এটা করে নাই। সব দেশকে শ্রমিকরা পেত মাল্টিপল ভিসা, আর আমাদের দিচ্ছে না মাল্টিপল না, একবার ঢুকতে পারবা, বেরো আসতে ঢুকতে পারবা না। কেন? আমাদের এটাকে সবচেয়ে বেশি লোক গলা কাটা পাসপোর্ট নিয়ে গিয়ে চলে গেছে ওখানে। তাহলে আমরা কি করবো এখানে বলেন? এটাকে আমাদের দোষ? একটা যে সরকারে আসুক, সরকার কি সরকারের লোক কি গলা কাটা পাসপোর্ট করে যায়? আমাদের তো গলা কাটা পাসপোর্ট লাগে না। আপনারা সাবধান থাকবেন। আবার বলি, 99% মানুষ কমপক্ষে ভালো মানুষ, সৎভাবে কাজ করেন, পরিশ্রম করেন, দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসেন। বাকি 1% মানুষ সেখানে গিয়ে এমন সব কাজ করে যেটা সবার জন্য, দেশের ভাগ্য, 99% মানুষের ভাগ্য, আমাদের ইমেজ, সবকিছু ক্ষুণ্ণ হয়, ভিসা পেতে সমস্যা হয়। আপনারা জানেন ইউএইতে কি অবস্থা হয়েছে। তো এটা যারা বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন প্রত্যেকে হচ্ছে আপনারা বাংলাদেশের প্রতিনিধি। আপনি যা করবেন সেইটার মালকেই বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা তৈরি হবে। তো দেশকে ভালোবাসলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। শুধু আমি গণ অভ্যুত্থানে আপনার ভূমিকা রাখবো, খারাপ শাসককে গালাগালি করব, অবশ্যই করবেন এগুলি। সেটার সাথে সাথে আমার যে ভূমিকা, আমাকে দেখার মাধ্যমে একটা বিদেশি পুরা বাংলাদেশের চেহারা দেখছে, সেটা ভাই একটু মনে রাখতে হবে। কালকে না পরশু একটা ভিডিও দেখছিলাম, আপনার এই একটা প্লেন বাংলাদেশে আসতেছে, একজন ভিডিও করেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, অনেক ভাইরাল হয়েছে। বাংলাদেশে যারা যাত্রী আছেন, প্লেন থামার আগে সবাই দাঁড়ায় গেছেন। প্লেন কিন্তু তখন সে ভিডিও করে দেখাচ্ছে, প্লেন তখন নামে, সবাই দাঁড়ায় গেছে, আর এয়ার হোস্টেস প্রচন্ড চিল্লাচিল্লি করতেছে। ভাই এই দৃশ্যটা আপনারা দেখেন নাই? আমি কি বাড়িয়ে বলছি? কি ইমেজ হয় বলেন? কি অসুবিধা হয় 5টা মিনিট ওয়েট করলে? এই যে এরকম আচরণ কিছু মানুষ করেন, আমরা সবাই যেন মনে রাখি যে আমি যেমন বাংলাদেশের নাগরিক, বিদেশে যখন যে আমি বাংলাদেশের প্রতিনিধিও। তো আমরা সবাই যদি সবার দায়িত্ব পালন করতে পারি, ইনশাআল্লাহ আগামীতে আমরা প্রবাসী যারা ভাই বোনরা আছেন তাদের জন্য আরো কল্যাণকর একটা ভবিষ্যৎ রেখে যেতে পারবো।
আমাদের প্রবাসী ভাইরা আরো নিরাপদে আরো ভালো জায়গায় চাকরি করতে যেতে পারবেন, সেটার জন্য আমরা চেষ্টা করব। এবং আমরা, আপনারা জানেন আমাদের সরকারের নীতি হচ্ছে আমরা ক্রমান্বয়ে হাই স্কিল জবের দিকে যাওয়ার চেষ্টা করছি। জাপানে, কোরিয়াতে সেটা আমাদের টার্গেট, ইস্ট ইউরোপ হচ্ছে আমাদের টার্গেট। আমরা আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে কথা বলেছি, জাপানে যে স্টুডেন্টরা যাচ্ছে তার যদি গ্যারান্টার না থাকে প্রবাসী কল্যাণ ব্যাংক গ্যারান্টার হতে পারবে কিনা। আমাদের আপনাদের মানে লো স্কিল জবে তো আমাদের অবশ্যই অ্যাটেনশন থাকবে, এর সাথে সাথে বাড়তি একটা মনোযোগ আমাদের সবসময় হাই স্কিল জবের দিকে আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের খুব বেশি সময় নাই, আমাদের সময়ের মধ্যে আমরা যেটুকু কাজ করতে পারিনি বা যেটা করা উচিত সেরকম একটা টাস্ক ফোর্স করে সেরকম একটা পেপার অ্যাটলিস্ট আমরা তৈরি করে যাব, আপনাদের সবাইকে জানাবো।